স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই চ্যাপ্টার থেকে আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ার এই ড্রেনেজ সম্পর্কে জানব। ঠিক আছে, দেখো এই ড্রেনেজ মানে কি আমরা জানি, তাই তো? এই ড্রেনেজ মানে কি? ড্রেনেজের বাংলা কি? ড্রেনেজের বাংলা হচ্ছে জল নিষ্কাশন বা জল নির্গমন, তাই তো? ড্রেনেজ মানে জল নিষ্কাশন বা জল নির্গমন, তাই তো? দেখো কিরকম, মনে করো এই যে আমাদের ভূপৃষ্ঠে বৃষ্টিপাত হয় বা তুষারপাত হয়, তাই তো? তো যদি কোনো এলাকায় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয় বা যদি পর্যাপ্ত পরিমাণে তুষারপাত হয় এবং সেই তুষার যদি গলে গিয়ে জলে পরিণত হয়, ক্লিয়ার? তো বৃষ্টিপাত বা তুষারপাত হলে পরে এই বৃষ্টিপাত বা তুষারপাতের জল কি সেখানে দাঁড়িয়ে থাকবে? কি হবে? সেখানে দাঁড়িয়ে না থেকে যদি পর্যাপ্ত বৃষ্টিপাত হয় তাহলে কি হবে? সেখানে দাঁড়িয়ে না থেকে ভূমির ঢাল বরাবর কি গড়িয়ে যাবে, তাই তো? তাহলে যে এলাকায় বৃষ্টিপাত হচ্ছে সেই এলাকার কি হবে? সেই এলাকার বৃষ্টির জল পর্যাপ্ত বৃষ্টি হলে সেখানে না থেকে ভূমির ঢাল বরাবর গড়িয়ে যদি যায়, ঠিক আছে, বা যদি নিষ্কাশিত হয়, ওকে, তাহলে সেটাকেই এই ড্রেনেজ বা জল নিষ্কাশন বলে। ক্লিয়ার? দেখো তাহলে জল নিষ্কাশন বা ড্রেনেজ কি হলো? যে জল কি ভূমির ঢাল বরাবর গড়িয়ে যাওয়া। কি জল? এই বৃষ্টির জল বা তুষার গলা জল, ঠিক আছে? তো এবার এই যে বৃষ্টির জল বা তুষার গলা জল, তো প্রথমে যেখানে বৃষ্টিপাত বা তুষারপাত হলো সেখানে নালা খানাখন্দ ভরে যাবে যদি পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, ভরে বাড়তি জল কি ভূমির ঢাল বরাবর প্রবাহিত হতে শুরু করবে, তাই তো? প্রথমে কি ছোট নালায় গিয়ে মিশবে, সেই ছোট নালা কি বড় নালায় মিশবে, তাই তো? এভাবেই কি হবে? শেষ পর্যন্ত ওই জল কোনো না কোনো বড় নদীতে গিয়ে মিশবেই, তাই তো? তাহলে দেখো যে বৃষ্টিপাত বা তুষারপাত ভূপৃষ্ঠের যেখানেই হোক যদি পর্যাপ্ত বৃষ্টিপাত হয় বা তুষারপাত হয়, সেই বৃষ্টির জল বা তুষার গলা জল কি হবে? শেষ পর্যন্ত নালা নদী উপনদী হয়ে কোনো না কোনো বড় নদীতে গিয়ে মিশবে এবং বড় নদীর মাধ্যমে সেই জল কি সমুদ্রে নিষ্কাশিত হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো, তাহলে এই যে ড্রেনেজ বা জল নিষ্কাশন কিসের মাধ্যমে হচ্ছে? কি নদীর মাধ্যমে কোনো এলাকার জল নিষ্কাশন হচ্ছে। আর আমাদের দেশের ক্ষেত্রে যদি দেখি যে আমাদের দেশ ভারতবর্ষ কি নদীমাতৃক দেশ, তাই তো? এই ভারতের উপর দিয়ে কি অসংখ্য নদ নদী প্রবাহিত হচ্ছে, তাই তো? অসংখ্য নদী ভারতের যে জল আছে সেই জলকে কি নিষ্কাশন করছে, তাই তো? আর এই ভারতের নদী গোষ্ঠীগুলিকে বা ড্রেনেজ সিস্টেমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, তোমরা জানো, তাই তো? আমরা দুটা প্রাথমিক ভাগ করি, একটা কি উত্তর ভারতের নদ নদী, একটা কি দক্ষিণ ভারতের নদ নদী, তাই তো? উত্তর ভারতের তিনটা প্রধান নদী কি তোমরা জানো? কি এই হচ্ছে সিন্ধু নদ, তাই তো? এই নদীটা কি? এটা ব্রহ্মপুত্র নদ, তাই তো? এই নদীটা কি? এটা গঙ্গা নদী। তো উত্তর ভারতের এই তিনটা হচ্ছে প্রধান নদী, আর এই তিনটা নদী কি হিমালয় পর্বত থেকে উৎপত্তি হয়েছে, তাই তো? এই জন্য তিনটা নদী কি নিত্যবহ নদী। তোমরা নিত্যবহ অনিত্যবহ নদী জানো, তাই তো? তো হিমালয় পর্বত থেকে উৎপত্তি হয়েছে, বরফ গলা জলে পুষ্ট এই তিনটা নদী হচ্ছে নিত্যবহ নদী, তাই তো? দেখো এই তিনটা নদীর মধ্যে মনে রাখবে এই গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। প্রশ্ন হতে পারে যে ভারতের দীর্ঘতম নদী কোনটি? তাহলে গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, ঠিক আছে? কিন্তু মনে রাখবে এই যে ব্রহ্মপুত্র আছে, এই ব্রহ্মপুত্র নদ মনে রাখবে জল প্রবাহের বিচারে সবচেয়ে জল প্রবাহের মাত্রার দিক থেকে ব্রহ্মপুত্র হচ্ছে বৃহত্তম। বা যদি প্রশ্ন হয় ভারতের কোন নদীর মাধ্যমে সবচেয়ে বেশি জল প্রবাহিত হয়, তাহলে উত্তর হবে ব্রহ্মপুত্র, ওকে? আর দেখো, আর এই উত্তর ভারতের এই যে তিনটা নদী, এই তিনটা নদী আন্তর্জাতিক নদী। কেন? এই তিনটা নদী একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? আর এই তিনটা নদী সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র, এই তিনটা নদী কি পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার, তাই তো? এবার এই তিনটা নদীর সম্পর্কে কিন্তু আবার আমরা পৃথক পৃথকভাবে জানবো, ডিটেলসে জানবো। গঙ্গা সম্পর্কে জানবো, ব্রহ্মপুত্র সম্পর্কে জানবো, সিন্ধু সম্পর্কে জানবো। এগুলো পরপর ধাপে ধাপে তোমরা জানতে থাকবে। এরপর দেখো যে দক্ষিণ ভারতের নদ নদী, ঠিক আছে? দক্ষিণ ভারতের নদ নদী কোনগুলো আমরা জানি, তাই তো? এগুলো সকলেরই জানা আছে, তাই কি না? দেখো এখানে আছে কোন পর্বত আমরা জানি, এখানে আছে কোন পর্বত? এখানে আছে বিন্ধ্য পর্বত,
তাই তো। তো বিন্ধ্য পর্বতের এই উত্তর দিকটা হচ্ছে উত্তর ভারত ধরা হয় এবং দক্ষিণ দিকটাকে দক্ষিণ ভারত ধরা হয়। তার মানে যদি এটা ধরে নিই, তার মানে এই নদীগুলো কি দক্ষিণ ভারতের নদ নদী, তাই তো। তো এই দক্ষিণ ভারতের নদ নদীগুলো কি বৃষ্টির জলে পুষ্ট, তাই তো। ফলে এই নদ নদীগুলোতে সারা বছর জলপ্রবাহ থাকে না, এই জন্য নদীগুলো কি অনিত্যবহ নদী, আমরা প্রত্যেকেই জানি, তাই তো। দেখো, আর দক্ষিণ ভারতের কোনো নদী কিন্তু আন্তর্জাতিক নদী নয়। আন্তর্জাতিক নদী মানে কি, যে নদী একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয় সেটা কি আন্তর্জাতিক নদী, তাই তো। তো দক্ষিণ ভারতের নদী কিন্তু কোনো নদীই আন্তর্জাতিক নদী নয়। ওকে, দেখো এবার এই দক্ষিণ ভারতের নদ নদীগুলোকে আবার আমরা দুটা ভাগে ভাগ করি, কি প্রবাহের দিক অনুযায়ী, জানো তোমরা এগুলো, তাই কি না। একটা কি পূর্ব বাহিনী নদ নদী, একটা কি পশ্চিম বাহিনী নদ নদী। দেখো এই নদীগুলো আছে, এই নদীগুলো, এই যে প্রত্যেকটা নদী দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে, তাই তো। তাহলে এই নদীগুলো কি পূর্ব বাহিনী নদ নদী, তাই তো। তো এই পূর্ব বাহিনী নদ নদীর মধ্যে কি কি আছে দেখো, এখানে আছে কি সুবর্ণরেখা। আমি মূল নদীগুলোর নাম আগে বলি। দেখো এটা কি মহানদী, তাই তো। এটা কি গোদাবরী, এটা কৃষ্ণা, এটা কাবেরী। তো এই নদীগুলো কি পূর্ব বাহিনী নদ নদী। ছোট নদীগুলো আরও আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন এরকম হয় যে একটি পূর্ব বাহিনীর নদী হলো 4টা অপশন দেওয়া থাকবে, তাহলে সহজে উত্তর করতে পারবে, তাই তো। আবার দেখো, আর এই নদীটা হচ্ছে কি নর্মদা নদী, তোমরা জানো, তাই তো। আর এই নদীটা হচ্ছে তাপ্তি নদী। এই দুটা নদী কি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, তাই তো। তো এই দুটো নদী কি পশ্চিম বাহিনী নদী, পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে, তাই তো। এটাও কিন্তু প্রশ্ন হয় যে ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো, 4টা অপশন দেওয়া থাকবে, ঠিক আছে, 4টা নদীর নাম দেওয়া থাকবে, তাহলে সহজেই বুঝতে পারছো কি হতে পারে, এই নর্মদা নদী অথবা কি এই তাপ্তি নদী। তোমরা আরেকটা বিষয় খুব ভালো করে মনে রাখবে। দেখো এই যে পূর্ব বাহিনী নদ নদীগুলো আছে, ঠিক আছে, এই পূর্ব বাহিনী নদ নদী ছোট বড় নদী মিলিয়ে সিরিয়ালি উত্তর থেকে দক্ষিণে নদীগুলোর পরপর নাম মনে রাখবে। কেন বলো তো? তার কারণ হচ্ছে দেখো WBCS পরীক্ষায় প্রশ্ন আসে মানে এখানে নদীগুলোর নাম উল্টাপাল্টা করে দিয়ে দেওয়া হয়, 4-5টা নদীর নাম দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। বলা হয় নদীগুলি উত্তর থেকে দক্ষিণ দিকে পরপর সাজাও, ঠিক আছে। দেখো তোমরা কিন্তু এই ছবিটা একেই মনে রাখবে। তাহলে দেখো যে সবার উত্তরে পূর্ব বাহিনী নদীর মধ্যে সবার উত্তরে দেখো এই নদীটা হচ্ছে দেখো সুবর্ণরেখা নদী, এই নদীটা হচ্ছে মহানদী, ওকে। এই নদীটা হচ্ছে গোদাবরী নদী, এই নদীটা হচ্ছে কৃষ্ণা নদী, এই নদী হচ্ছে পেনার নদী, মানে কৃষ্ণার পরেই পেনার নদী, এরপরে এই নদীটা হচ্ছে দেখো পালার নদী, আর এই নদীটা কাবেরী নদী, এবং সবার দক্ষিণে আছে দেখো যে এই নদীটা ভাইগাই নদী। তোমরা কিন্তু সিরিয়ালি এগুলো মনে রাখবে, ওকে। প্রশ্ন কিন্তু হতেই পারে উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে নদীগুলোকে পরপর সাজাও, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় দেখো, এই যে গঙ্গার এই উপনদী আছে, এই যে উপনদী, এই যে নদীটা এসে গঙ্গার সঙ্গে মিশছে, এটা কি যমুনা, তাই তো। মনে রাখবে এই যমুনা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী এবং যমুনাই হচ্ছে ভারতের দীর্ঘতম উপনদী। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে ভারতের দীর্ঘতম উপনদী কোনটি, তাহলে উত্তর কি হবে? এই যমুনা হচ্ছে ভারতের দীর্ঘতম উপনদী, ওকে। দেখো তাহলে দেখো এই যে নদীগুলোকে আমরা দেখছি, নদীগুলো এক একটা নদী এক এক দিকে জল নিষ্কাশন করছে, তাই তো। এই নদীগুলো পূর্ব দিকে জল নিষ্কাশন করছে, এই দুটা নদী কি পশ্চিম দিকে জল নিষ্কাশন করছে, তাই তো। আর এই নদীটা লুনি নদী, তাই তো। লুনি নদী কি অন্তর্বাহিনী নদী, তাই তো। ভারতের লুনি হচ্ছে একটি অন্তর্বাহিনী নদী। এটাও কিন্তু প্রশ্ন হয়, অন্তর্বাহিনী নদী মানে তোমরা জানো কি একটা দেশের অভ্যন্তর থেকে উৎপত্তি হবে এবং দেশের অভ্যন্তরে কোনো জলাশয়ে গিয়ে মিশবে, তাহলে সেই নদীটাকে অন্তর্বাহিনী নদী। তো এই লুনি নদীটা হচ্ছে অন্তর্বাহিনী নদী, ওকে। দেখো তাহলে এই যে উত্তর ভারতের নদীগুলো কি দেখো এই দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, তাই কি না। দেখো তো এই যে নদীগুলো এক একটা নদী এক এক দিকে প্রবাহিত হচ্ছে, বা এক একটা গ্রুপ ধরে নদীগুলো এক এক দিকে প্রবাহিত হচ্ছে, বা জল নিষ্কাশন এক এক দিকে হচ্ছে, কেন হচ্ছে বুঝতেই পারছো, কেন? ভূমির ঢালের জন্য, তাই তো। আর এই যে ভূমির ঢাল, ঠিক আছে, ভূমির ঢাল অনুযায়ী কি জল বিভাজিকার সৃষ্টি হয়। জল বিভাজিকা তোমরা জানো, তাই তো, যে কোনো এরকম উচ্চভূমি যদি থাকে, তাহলে এই উচ্চভূমিতে যদি বৃষ্টিপাত হয় তাহলে এই দিকে একটা নদী গোষ্ঠী তৈরি হবে, তাই তো। আবার এই ঢাল বরাবর আর একটা নদী গোষ্ঠী তৈরি হবে। তাহলে এই উচ্চভূমি থাকার জন্যই
এই উচ্চভূমিটা থাকার জন্যই দুই নদী গোষ্ঠী, এই নদীগুলো এদিকে প্রবাহিত হচ্ছে, এই নদীগুলো এদিকে প্রবাহিত হচ্ছে, তাই তো? তাহলে এই উচ্চভূমিটা কি করছে? জলধারার বা জল নিষ্কাশনের বিভাজন ঘটাচ্ছে। তাহলে এই উচ্চভূমিটাকেই বলা হয় কি? জল বিভাজিকা। বলা হয় এরকম যে দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমি হচ্ছে জল বিভাজিকা, আর দুটি নদীর মধ্যবর্তী যে সমতল এলাকা, সেই সমতল এলাকা হচ্ছে কি? দোয়াব। ওকে, দেখো ভারতে 3টি জল বিভাজিকা আছে। ভারতে 3টি জল বিভাজিকা আছে। প্রশ্ন হতে পারে কোন কোন 3টি? দেখো এখানে আছে কি? এখানে আছে হিমালয় পর্বত, তাই তো? হিমালয় পর্বত একটা জল বিভাজিকা, কারণ এই হিমালয় পর্বত থেকে এই ঢালে, দক্ষিণ ঢালে এই গঙ্গা যমুনা নদীগুলো নেমে এলো, তাই তো? এরপরে কি ঘরগড়া, গণ্ডক, কুশি এই নদীগুলো উত্তর দিক থেকে দক্ষিণে এসে গঙ্গার সাথে মিলিত হয়েছে, ঠিক আছে? আবার এই যে বিন্ধ্য পর্বত আছে, এই বিন্ধ্য এবং সাতপুরা পর্বত এটাও কিন্তু একটা জল বিভাজিকা। ওকে, কেন? দেখো এদিক থেকে ভূমির ঢাল কিন্তু এদিক থেকে মানে এই অংশের ভূমির ঢাল এদিক থেকে এদিকে। ওকে, ফলে জলও কি হবে? এদিক থেকে এদিকে গড়িয়ে যাবে, তাই কি না? ফলে এই বিন্দু সাতপুরা পর্বতশ্রেণীও কিন্তু একটা জল বিভাজিকা, তাই তো? মধ্য ভারতের উচ্চভূমির এখানে কি আছে? সোন নদী আছে, তাই তো? চম্বল নদী আছে, এরকম প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার? এই নদীগুলো কি যমুনা গঙ্গার সঙ্গে গিয়ে মিশছে, ঠিক আছে? তাহলে দুটা হলো, একটা কি হিমালয় পর্বত, একটা কি এই মধ্য ভারতের উচ্চভূমির কি সাতপুরা ও বিন্ধ্য পর্বত, আর এখানে আছে, তোমরা জানো, এখানে আছে কি পশ্চিমঘাট পর্বত, তাই তো? এই পশ্চিমঘাট পর্বতের জন্যই দেখো এই নদীগুলো কি কৃষ্ণা, গোদাবরী, পেনার, পালার, কাবেরী এই নদীগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, তাই তো? আর এখানে উল্লাস, নেত্রাবতী, সরাবতী, পেরিয়ার এই নদীগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। ফলে এই পশ্চিমঘাট পর্বত কিন্তু একটা জল বিভাজিকা। ওকে, তাহলে ভারতে আমরা 3টা জল বিভাজিকা দেখতে পাই। একটা হচ্ছে হিমালয় পর্বত, একটা কি মধ্য ভারতের উচ্চভূমির বিন্দু ও সাতপুরা পর্বত, তাই তো? আর পশ্চিমঘাট পর্বত। মনে রাখবে পূর্বঘাট পর্বত কিন্তু এখানে আছে, পূর্বঘাট পর্বত কিন্তু জল বিভাজিকা নয়, ঠিক আছে? কারণ এই পূর্বঘাট পর্বতের মাঝখান দিয়েই পূর্বঘাট পর্বতকে কেটেই নদীগুলো প্রবাহিত হচ্ছে। কখনোই পূর্বঘাট পর্বতের এদিক দিয়ে কিন্তু কখনো নদী প্রবাহিত হয় না, শুধু এক ঢাল দিয়েই নদী প্রবাহিত হচ্ছে। ফলে পূর্বঘাট পর্বত কিন্তু কখনোই জল বিভাজিকা রূপে অবস্থান করে না। এরপর দেখো ড্রেনেজ সিস্টেম বা জল নিষ্কাশন পদ্ধতি বা জলনির্গম প্রণালী যদি সঠিকভাবে বুঝতে চাও, তাহলে তোমাদেরকে উপনদী কি, শাখা নদী কি, মূল নদী কি, ধারণ অববাহিকা কি, নদীর অববাহিকা কি, নদীর উপত্যকা কি, এগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আর আমি জানি এগুলো তোমরা জানো, তাই কি না? উপনদী, শাখা নদী কি, এগুলো তোমরা জানো, এগুলো আর বলছি না। নদীর উপত্যকা কি ছোট্ট করে বলে নেই। উপত্যকা কি? দেখো, মনে করো এই একটা নদী, ঠিক আছে? তো উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদীর জল প্রবাহিত হচ্ছে, সেই খাতটাই কি নদীর উপত্যকা। ক্লিয়ার? নদীর অববাহিকা খুব ইম্পর্ট্যান্ট। নদীর অববাহিকা বা রিভার বেসিন, নদীর অববাহিকা কোনটা? দেখো এই মনে করো এই একটা নদী প্রবাহিত হচ্ছে, তাই তো? তাহলে এটা একটা উপনদী, এটা একটা উপনদী, এটা একটা উপনদী, আর এটা নদীর শাখা নদী, তাই তো? দেখো এবার এই নদীর অববাহিকা এমনি সংজ্ঞা যদি বলি, তাহলে বলা হয় যে কোনো একটা মূল নদী, উপনদী, শাখা নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, সমগ্র অঞ্চলটাকেই বলা হয় ওই নদীর অববাহিকা বা রিভার বেসিন, ঠিক আছে? ব্যাপারটা কীরকম দেখো, আরও সহজ করে বলছি। দেখো একটু আগে যেটা বলেছিলাম, শুরুতে যেটা বলেছিলাম যে ভূপৃষ্ঠের বৃষ্টিপাত বা তুষারপাত যেখানেই হোক, সেই বৃষ্টির জল বা তুষার গলা জল কী হবে, শেষ পর্যন্ত কি কোনো না কোনো নদীতে এসে মিশবেই, তাই তো? তাহলে দেখো এই যে নদীটা প্রবাহিত হচ্ছে, তো এই নদীটা তীরবর্তী এই উপনদী এবং শাখা নদীগুলোর মাধ্যমে যতটুকু এলাকার জল এই নদীটাতে এসে মিশছে, তার মনে করো এই পুরো এলাকার বৃষ্টির জল বা তুষার গলা জল, পুরো এলাকার বৃষ্টির জল বা তুষার গলা জল এই নদীটাতে এসে মিশছে, ঠিক আছে? তো এই পুরো এলাকাটাই হবে এই নদীটা কি বলতো রিভার বেসিন বা নদীর অববাহিকা। ক্লিয়ার? দেখো এবার রিভার ক্যাচমেন্ট এরিয়া কোনটা বা ধারণ অববাহিকা কোনটা? দেখো
দেখো তাহলে নদী এটা কি উৎসের দিক, দেখো এখানে গিয়ে তাহলে এই পর্যন্ত মূল নদীটাকে বোঝা যাচ্ছে। এরপরে কি দেখো যে এই অসংখ্য জলধারা, তাই তো, বা উপনদী, এগুলোকে টোরেন্ট বলা হয়। অসংখ্য জলধারা পরস্পর মিলিত হয়ে এখানে এসে একটা মূল নদীর উৎপত্তি হচ্ছে, তাই তো। তারা দেখো তো নদীর প্রত্যেকটা নদীর উৎস অঞ্চলে তাই দেখা যাবে, প্রত্যেকটা নদীর উৎস অঞ্চলে অসংখ্য জলধারা চারদিক থেকে এরকম চারদিক থেকে মিলিত হয়ে চারদিক থেকে আসে, চারদিক থেকে এসে মিলিত হয়ে একটা মূল নদীর উৎপত্তি ঘটায়। ওকে, তো দেখো এই যতটুকু এলাকার, মনে করো এইটুকু এলাকা, এইটুকু এলাকার বৃষ্টির জল বা তুষার গলা জল দিয়ে, ঠিক আছে, এইটুকু এলাকার তুষার গলা জল বা বৃষ্টির জল দিয়ে এই নদীটার উৎপত্তি হচ্ছে। তাহলে নদীর উৎস অঞ্চলের এই এলাকাটাকেই বলা হবে ধারণ অববাহিকা। তাহলে এক কথায় কি যে নদীর উৎস অঞ্চলের অববাহিকাটা হচ্ছে ধারণ অববাহিকা। তার মানে কি দেখো এই পুরোটা কি নদীর অববাহিকা, তাই তো, আর এই উৎস অঞ্চলের অববাহিকাটা হচ্ছে নদীর কি ধারণ অববাহিকা। মনে রাখবে গঙ্গা নদীর অববাহিকা হচ্ছে ভারতের বৃহত্তম নদী অববাহিকা এবং অ্যামাজন নদীর অববাহিকা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। দুটাই কিন্তু প্রশ্ন হতে পারে, ঠিক আছে। দেখো তো এই যে নদী অববাহিকার আয়তন কত, এই আয়তনের ভিত্তিতে KL রাও 1977 সালে নদী অববাহিকাগুলিকে ভারতের 3টি ভাগে ভাগ করেছে। একটাকে বলছে যে প্রধান নদী অববাহিকা, যে এই প্রধান নদী অববাহিকা মানেই অববাহিকার আয়তন হবে 20,000 বর্গ কিলোমিটার, 20,000 বর্গ কিলোমিটার। আর ভারতে এরকম 14টা নদীর অববাহিকা আছে যাদের আয়তন 20,000 বর্গ কিলোমিটার, ঠিক আছে। আর 2 নম্বর মাঝারি নদী অববাহিকা, যার আয়তন হবে, অববাহিকার আয়তন হবে 2 থেকে 15,000 বর্গ কিলোমিটার, ঠিক আছে। ভারতে প্রায় 44টা নদীর অববাহিকা আছে এরকম মাঝারি মাপের, ঠিক আছে। আর ছোট নদী অববাহিকা, ঠিক আছে, যে অববাহিকার আয়তন হবে 2000 বর্গ কিলোমিটার, তাহলে সেই নদী অববাহিকা হচ্ছে ছোট নদী অববাহিকা। ভারতের অসংখ্য নদী অববাহিকা এই ছোট নদীর অববাহিকা। এবার আমরা গঙ্গা নদী সম্পর্কে, গঙ্গা নদীর ডিটেলস, গঙ্গা নদী সম্পর্কে বা গঙ্গা রিভার সিস্টেম সম্পর্কে এই ক্লাস থেকে ডিটেলসে জানবো। এই ক্লাসটি আমার আগেই করা ছিল, ঠিক আছে। তোমরা এই ক্লাসটির লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। তবে প্রথমে আজকের ক্লাসটি দেখবে, তারপরে এই ক্লাসটি দেখবে, ঠিক আছে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরে।